প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বারাক পিআরপি মেডিকেল সেন্টার আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা একটি বিষয়ের উপরে কথা বলি, আলোচনা করে থাকি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যারা আমাদের সাথে আছেন সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং তার আগে বলে নিচ্ছি অনুষ্ঠান শুরুর আগে আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে যে টিবি স্পাইন। তার মানে হচ্ছে যে স্পাইনের টিবি, তো মানে টিবারকুলোসিস, যক্ষ্মা যেটাকে বলে। মানে তার মানে হচ্ছে যে মেরুদণ্ডের যক্ষ্মা, আমি যদি খুব সাধারণভাবে বলি। তো অনেকে হয়তো অবাক হচ্ছেন যে যক্ষ্মা তো আমরা জানি যে ফুসফুসের রোগ, এটাই প্রচলিত। হ্যাঁ, ফুসফুসেই যক্ষ্মা বেশি দেখা দেয়, ফুসফুসের যক্ষ্মা, এবং ফুসফুসকেই বেশি আক্রান্ত করে। তাই বলে যক্ষ্মা যে শরীরের অন্যান্য শরীরকে আক্রান্ত করে না তা না, এটা আমাদের মেরুদণ্ডকেও আক্রান্ত করতে পারে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন, আমাদের সাথে আছেন আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান এবং একই সাথে চিফ কনসালটেন্ট বারাক পিআরপি মেডিকেল সেন্টারের অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম। প্রফেসর শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সজল ভাই, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমরা আমাদের সকল দর্শককে যারা আমাদের দেখছেন এবং শুনছেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য প্রফেসর শহীদুল ইসলাম। আজকে আমরা কথা বলবো স্পাইন টিভি নিয়ে বা টিভি, মানে সেটা আসলে এই বিষয়ে আমরা টুকটাক কথা আর আগে বলেছি। তো আমাদেরকে যদি একটু ধারণা দেন যে এই এই টিভি স্পাইন নিয়ে আমাদের সাথে একটু ধারণা দেন। আর তার আগে আমি একটু আরেকটা জিনিস বলতে চাই, আমাদের সাথে আরো একজন অতিথি থাকার কথা। আরেকজন মেহমান আছেন আমাদের। ইতিমধ্যে, হ্যাঁ, উনি আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন। উনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাসান। ডাক্তার হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আসসালামু অনুষ্ঠানে। আলাইকুম, আপনাকে স্বাগতম বস। জি, অনেক ধন্যবাদ। তো প্রফেসর শহীদুল ইসলাম, যে প্রশ্নটা করছিলাম যে স্পাইন টিভি সম্পর্কে যদি একটু ধারণা দেন আমাদেরকে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি মোটামুটি বলে দিয়েছেন যে মেরুদণ্ডের যক্ষ্মা বা মেরুদণ্ডে টিবি বা টিউবারকুলোসিস। তো আমরা যুগ যুগ ধরে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ যেটাকে যক্ষ্মা বলতে যেটা বুঝি সেটা হলো ফুসফুসের যক্ষ্মা, পালমোনারি টিউবারকুলোসিস বলি আমরা। যে এটা খুব ভয়াবহ অসুখ ছিল একসময়। যে মানুষ এই যক্ষ্মা হলে মানে বলা হতো বাংলায় যে যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। এবং আপনার নিশ্চয়ই মনে আছে সজল ভাই, যে শরৎচন্দ্রের উপন্যাস যারা পড়েছেন, আমরা ওখানে দেখেছি যে দেবদাসেরও যে অন্যতম যে একটা বই আছে, শরৎচন্দ্রের একটা উপন্যাস আছে দেবদাসেরও যক্ষ্মা হয়েছিল। এবং এই যক্ষ্মা হলে যেহেতু কোনো স্পেসিফিক কোনো চিকিৎসা ছিল না, সেজন্য তাদেরকে বায়ু পরিবর্তনের জন্য পাহাড়ি অঞ্চলে পাঠাইতো, যেখানে নির্মল বাতাস, হ্যাঁ, জীবাণুমুক্ত বাতাস, তারপর ভালো উন্নত মানের খাবার দাবার, নিউট্রিশাস ফুড খেয়ে, এবং তার শরীরের ইমিউনিটি যক্ষ্মার বিরুদ্ধে লড়বে এবং সে হয়তো মনে করেন যে বেঁচে আসবে। এবং যেহেতু পালমোনারি টিউবারকুলোসিসটা ছিল, এটা ছোঁয়াচে ছিল, কন্টাজিয়াস, সেজন্য মানে পরিবার থেকেও তাকে আলাদা করার মনে করেন যে প্রয়োজন ছিল। তো সেটাই ছিল হলো যক্ষ্মা, যে পালমোনারি টিউবারকুলোসিস। কিন্তু এখন আমরা জানতে পারতেছি যে যক্ষ্মা বা টিবি হতে পারে না এরকম শরীরে কোনো অর্গান নাই। আমার এক শ্রদ্ধাভাজন শিক্ষক, বাংলাদেশের খ্যাতিমান মেডিসিনের অধ্যাপক ডাক্তার এম.এ. আজহার স্যার, উনি আমাদেরকে বলেছেন যে কোথায় যক্ষ্মা হতে পারে না। বলছে যে হেয়ার, এনামেল অফ দি টিথ এবং নেইল, হ্যাঁ, নেইল, যে নখ এবং চুল এবং দাঁতের এনামেল ছাড়া সব জায়গায় যক্ষ্মা হতে পারে। সব জায়গায় যেহেতু হতে পারে, কাজেই সেটা মেরুদণ্ডও হতে পারে। এবং সেই মেরুদণ্ডের সেইটাকে বলা হয় যে স্পাইন টিবি অথবা টিউবারকুলার স্পন্ডাইলাইটিস বা টিউবারকুলার স্পন্ডাইলোডিসকাইটিস। এর আরেকটা জনপ্রিয় নাম আছে যে পটস ডিজিজ। পটস ডিজিজ এটা একজন সার্জনের নাম,
একজন ব্রিটিশ সার্জন ছিলেন যে পার্সিভাল পট ওনার নাম। উনি হয়তো এটাকে ডায়াগনোসিস করেছেন এবং এটা ট্রিটমেন্ট সম্পর্কে বলেছেন, এটাকে এক্সপ্লেইন করেছেন। সেজন্য ওনার নাম মানে ওনার নামের স্মরণে সম্মানের সাথে এটাকে পটস ডিজিজও মনে করেন যে বলা হয়। যে এইটা আমাদের মনে রাখতে হবে যে পালমোনারি টিউবারকুলোসিস হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস, মানে লাংস হচ্ছে প্রাইমারি সাইট, মানে শরীরের ভিতরে দুইটা দিক দিয়ে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ঢুকতে পারে। একটা হলো লাংসের মাধ্যমে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে, আর একটা হচ্ছে যে আমরা যদি অনেক সময় খাবার খাই তাহলে ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস হয়। এটা অনেক সময় বোভাইন মনে করেন টিউবারকুলোসিস, যে গরুর দুধে অনেক সময় মনে করেন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মনে করেন থাকতে পারে। সেভাবে মনে করেন যে সরাসরি ইন্টেস্টাইনে হতে পারে। কিন্তু এছাড়া আর অন্য যেখানেই হোক সেখানে এটাকে আমরা বলি সেকেন্ডারি সাইট অফ টিউবারকুলোসিস। তাহলে লাংসের মাধ্যমে ঢুকলো এবং সেটা লাংসে কারো ইনফেকশন করে অথবা কারো ইনফেকশন না করেই সেটা রক্ত প্রবাহের মাধ্যমে ছড়িয়ে পড়ে জীবাণুটা অন্য জায়গায় যেয়ে কোনো হাড়ের মধ্যে অথবা আমাদের স্পাইনাল কর্ডের যে ডিস্ক আছে দুই হাড্ডির মাঝখানে, সেই ডিস্কে যেয়ে ওখানে নতুন করে ইনফেকশন তৈরি করলো। এটি হলো স্পাইনাল টিউবারকুলোসিস। তবে সাধারণত এটা ডিস্ককে প্রথম আক্রান্ত করে, কারণ ডিস্ক হচ্ছে লেস ভাস্কুলার বা অ্যাভাস্কুলার। ডিস্কের নিজস্ব কোনো রক্ত সাপ্লাই নাই। আমাদের যে সারাউন্ডিং যে ভার্টিব্রা আছে, হাড্ডিগুলো আছে, ওইখান থেকে যে রক্ত নালীগুলো আসে, ওখান থেকে যে আর্টারি গুলো আছে, আর্টারি ভেন ক্যাপিলারি, ওখান থেকে সে ব্লাড সাপ্লাই মনে করেন যে পেয়ে থাকে। কেমন কাজে এটা হচ্ছে একটা সেকেন্ডারি টিউবারকুলোসিস। এবং এই টিউবারকুলোসিস মেইনলি ডিস্ক থেকে আসে অধিকাংশ ক্ষেত্রেই, এবং তারপরে সে অ্যাডজাসেন্ট ভার্টিব্রাতে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আগে ডিস্ককে ধ্বংস করে, তারপরে আস্তে আস্তে হাড্ডিকেও ধ্বংস করে হাড্ডিকে কোলাপস করে ফেলে এবং সে কাইফোসিস বা হান্সবুক মনে করেন ডিফর্মিটি নামক ডিফর্মিটি হতে পারে, অর্থাৎ রোগীর কুচ তৈরি হয় এটার পিছনে, এবং তার স্পাইনাল কর্ডকে নার্ভকে চাপ দিয়ে এসারাজের ফলে তার মনে করেন যে তার লয়ার এক্সট্রিমিটিকে দুই পাকে প্যারালাইসিস করে দিতে পারে। এইটি হলো মোটামুটি টিউবারকুলার স্পাইন সম্পর্কে একটা মনে করেন যে প্রাইমারি ধারণা দিলাম। আমার আরো বিজ্ঞ আলোচক আছেন আমাদের প্রফেসর হাসান ভাই, উনি আরো অনেক কথা বলবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ প্রফেসর শহীদুল ইসলাম। তো আমি এবার ডাক্তার মোহাম্মদ হাসান আপনার কাছে আসতে চাই। তো স্বভাবতই যে প্রশ্নটা আসে আলোচনায় যে এই স্পাইন টিবি বা মেরুদণ্ডের যে টিউবারকুলোসিস বা যক্ষ্মা, সেটি আসলে আপনি কিছুটা বলেছেন। তারপর আমি হাসানের কাছে জানতে চাই যে এটা কিভাবে রোগটা এই মেরুদণ্ড পর্যন্ত আসে, মেরুদণ্ডকে কিভাবে আক্রান্ত করে? এটা কি এমন যে কারো ফুসফুসে ছিল সেখান থেকে এসছে, না সরাসরি আসতে পারে? যদিও প্রফেসর শহীদুল ইসলাম কিছুটা বলেছেন, একটা হাসান আপনি যদি বলেন। জি, আসসালামু আলাইকুম। শহীদ ভাই তো সব বলেই দিছে। আচ্ছা, স্পাইনাল টিবি এটা হলো সেকেন্ডারি টিবি। এটা হলো সাধারণত প্রাইমারি টিবি হিসেবে আমরা ধরি না। এটাকে সবসময় সেকেন্ডারি টিবি হিসেবে অন্য কোনো ভাবে আসে, সরাসরি আসে না। সরাসরি আসে না, যার জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি টিউবারকুলোসিস। জি। আর শহীদ ভাই আরো বলছে লাঙে যদি কোনো টিবি হয়, ফুসফুসে বা ইন্টেস্টাইনে যদি পেটে ইন্টেস্টাইনে যদি কোনো টিবি হয়, এগুলো হলো প্রাইমারি। এই প্রাইমারি টিবি আমাদের লাং থেকে টিবি হওয়ার পরে লাঙের সাথে ফুসফুসের সাথে পিছনের ভার্টিব্রার একটা কমিউনিকেশন থাকে, কিছু ভেসেল থাকে, এটা বলে ব্যাটসিং ভেসেল। কিছু ভেসেল থাকে, এই ভেসেলের মাধ্যমে এই টিবি গুলি ফুসফুস থেকে যেমন ডরসাল ভার্টিব্রাতে চলে যায়, মেরুদণ্ডে চলে যায়। ইন্টেস্টাইন থেকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল হয়ে ব্যাটসিং ভেসেলের মাধ্যমে এটা যেমন লাম্বার রিজনে চলে যায়। এরকম এই জন্য আমরা বলি যে প্রাইমারি সাইডটা হইলো ফুসফুস এবং অ্যাবডোমেন মানে ইন্টেস্টাইন, আর সেকেন্ডারি সাইড হলো স্পাইন। এটা প্রাইমারি কোনো সোর্স নাই, এইটা রিসার্চ বা কোনো ইয়েতে বলে প্রাইমারি টিবি হতে পারে না। সাধারণত দেখা যায় প্রাইমারি হওয়া এটাকে ভেসেলের মাধ্যমে স্প্রেড করে এটা সাধারণত ইয়েতে যায়। আরেকটা মাধ্যমে যায় প্রাইমারি টিবি, কারো যদি গলায় লিম্ফ নোডে টিবি থাকে, লিম্ফ অ্যাডেনাইটিস বলে, টিউবারকুলার লিম্ফ অ্যাডেনাইটিস, সেই ক্ষেত্রে কিন্তু লিম্ফেটিকের মাধ্যমে কিন্তু স্পাইনে যাইতে পারে সার্ভিক্যাল রিজনে,
যেমন সার্ভিক্যাল রিজনে সাধারণত সার্ভিক্যাল লিম্ফ্যাডেনাইটিস থেকে সার্ভিক্যাল রিজনে টিবি স্প্রেড করে লিম্ফেটিক এর মাধ্যমে। আর প্রাইমারির মাধ্যমে ২ টা ফুসফুস এবং ইন্টেস্টাইন এই ২ মাধ্যমে আচ্ছা। কিন্তু ডর্সাল এবং লাম্বার রিজনে টিবি স্প্রেড করতে পারে। আচ্ছা, আমি যেটা বুঝলাম, আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটু পরিষ্কার করার জন্য বলছি যে আপনি যেটা বলেন যে ফুসফুসের টিবি যেটা, সেটা তো আসলে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে জীবাণুটা ঢুকছে শরীরে, রাইট? জি। এবং ফুসফুসকে আক্রান্ত করছে। কিন্তু ইন্টেস্টাইনকে কিভাবে আক্রান্ত করছে? মানে ইন্টেস্টাইন পর্যন্ত কিভাবে এই যাচ্ছে? সেটা কি ফুসফুস থেকে রক্তনালীর মাধ্যমে যাচ্ছে? না। ফুসফুসে হলেও ডাইরেক্ট মাধ্যমে যাইতে পারে। যেমন জি। বোভাইন টিউবারকুলোসিস। অনেক গরুর ও দুধে যদি মানে টিবি থাকে, যেটা একটু আগে বলছিলেন যে প্রফেসর শহীদুল ইসলাম যে গরুর দুধে অনেক সময় থাকে। মানে গরু আক্রান্ত গরুর থাকে দুধে এবং যদি সেটা যারা আনবয়েলড মিল্ক খায়, আনবয়েলড হ্যাঁ। মানে হুম, হুম। যারা আমাদের পাস্তুরাইজ বলার লোক না অনেক করা, সময় হ্যাঁ, পাস্তুরাইজেশন ওই করা বা পাস্তুরাইজ বয়েল না যদি করে না যদি করে খায়, কাঁচা। হুম, হুম। কাঁচা দুধ খায়, অনেক সময় দুধের হুম, মধ্যে যদি টিবি থাকে, এই টিবিটা হুম। ইন্টেস্টাইনে যায় মাল্টিপ্লাই হয়। ইন্টেস্টাইনে ১ম এ টিবি আচ্ছা, গেল, সেখানে এই যে ম্যাক্রোফেজ বুঝতে পেরেছি। এটাকে ইনভলভ করলো। মানে প্রসেস ৫ টা হুম, হুম। স্টেজ আছে। স্টেজিং এর হুম, হুম। মাধ্যমে টিবি যখন ইন্টেস্টাইনে হয়, ইন্টেস্টাইনে টিবি নিয়ে পরে পোস্টেরিয়র ওয়াল অফ দ্যা ইন্টেস্টাইনে রক্তনালী দিয়ে সেটা ঢুকে যাচ্ছে। রক্তনালী দিয়ে বাড়ি বেরোতে যায় এটা। চলে ১ম এ যাচ্ছে। ১ম এ ডিস্কে যায় এটা ডিপোজিট হয়। পরে আস্তে মাল্টিপ্লাই বাকিগুলিতে বলা হয়েছে। বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে একটা ফুসফুসের মাধ্যমে সরাসরি যাচ্ছে। আরেকটা হচ্ছে যে কোনো গরু যদি টিবিতে আক্রান্ত থাকে তার দুধে যক্ষ্মার জীবাণু থাকতে পারে এবং সেই দুধ যদি মানে না ফুটিয়ে খায় বা আমরা সে কারণে কিন্তু আমরা পাস্তুরাইজড মিল্ক আমরা খাই সবসময়, যেটা বাজারে পাওয়া যায়। কিন্তু কেউ যদি কাঁচা দুধ খান সেক্ষেত্রে তার পরিপাকতন্ত্র বা খাদ্যনালী বা ইন্টেস্টাইন যেটা ক্ষুদ্রান্ত সেখানে আক্রান্ত করতে পারে এই জীবাণুটা এবং সেটি পরবর্তীতে রক্তনালীর মাধ্যমে পিছনে মেরুদণ্ডে চলে যায় এবং মেরুদণ্ডেও এই মানে যক্ষ্মা ছড়িয়ে পড়ে বা আক্রান্ত করে। তো অনেক ধন্যবাদ। বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়ে গেল এখন। তো এখন যেটা আমি প্রফেসর শহীদুল ইসলাম আপনার কাছে আবার ফিরে আসছি। তো স্বভাবতই প্রশ্ন আসবে, সবাই জানতে চাইবে যে আ মেরুদণ্ডে যদি টিউবারকুলোসিস হয়, তো তার প্রকাশটা কিভাবে হবে? রোগী কিভাবে, আমরা যেটা জানি, আমি একটু যদি আপনার কাছে জানতে চাই, কারণ আমরা প্রায় আলোচনা করি তো, যে যক্ষ্মা কিন্তু মানে দেখা যায় না যে হুট করে হয়েছে। মানে দেখা যায় যে ধীরে, ধীরে হয়। ফুসফুসেরটাও তাই। তো এক্ষেত্রেও কি সেরকম যে মানে অনসেটটা খুব স্লো, মানে ধীরে, ধীরে মেরুদণ্ডকে আক্রান্ত করে? সেক্ষেত্রে কি উপসর্গটা কিভাবে প্রকাশ পায়? জি, আপনাকে ধন্যবাদ। টিউবারকুলোসিসের কিছু জেনারেল সিম্পটম আছে যেটাকে আমরা কনস্টিটিউশনাল সিম্পটম বলি। জি। যেমন তার লো গ্রেড ফিভার হতে পারে, ক্ষুধা-মন্দা হতে পারে, হ্যাঁ? লস অফ হুম, হুম। অ্যাপিটাইট বলি। তারপর হুম, তার হুম। মানে কোনো কারণ ছাড়াই শরীরের ওজন কমতে পারে। তারপরে হুম, হুম। জ্বরটা হবে হয়তো ইভনিং রাইজ অফ টেম্পারেচার, কিন্তু জ্বরটা হুম, ছেড়ে হুম। যাবে রাতের বেলা অনেক সময় ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যায়। এগুলো হলো একটা জেনারেলাইজড একটা ফিচার। তবে এই যে পালমোনারি টিউবারকুলোসিস এর ক্ষেত্রেই মানে বেশি সত্য যে এই সিম্পটম গুলো থাকে। এখন মেরুদণ্ডের টিউবারকুলোসিস এর ক্ষেত্রে এইটা থাকতেও পারে, না থাকতেও পারে। অধিকাংশ সময় থাকে না। হুম, কারণ হুম, ওই হুম। আমরা বলেছি যে টিবির জীবাণু যখন লাংসের মধ্যে ঢুকলো, তখন সেটা লাংসকে কিন্তু এফেক্ট করতে পারে। হ্যাঁ? আবার না করে হুম, লাংসের ভিতরে লুকায়িতভাবে থাকতে পারে। ডরম্যান্ট হিসেবে থাকতে পারে। হ্যাঁ? তাহলে বুঝতে লাংসের পেরেছি। কোনো ডিজিজ নাই এবং সেটা ডরম্যান্ট হিসেবে থাকলো। কিন্তু সেটা অপরচুনিটি ইনফেকশন করলো হলো মেরুদণ্ডে বা শরীরের অন্য কোনো জায়গায়। তাহলে সেইখানে মানে সে তার ওই যে কনস্টিটিউশনাল সিম্পটম এগুলো অনেক সময় থাকে না। কি হয়? হুম, হুম, হুম। তার মনে করেন যে একটু দীর্ঘ সময় ধরে হয়তো মেরুদণ্ডে একটু মনে করেন যে ও একটু মিষ্টি ব্যথা হয়। অনেক সময় হয় তার নাইট পেইন হয়। রাতের বেলা ঘুম ভেঙে যায়। যে রাতে এপাশ-ওপাশ হুম, করতে গেছে ওই সময় মনে করেন যে ঘুম ভেঙে যায়। আবার মনে করেন যে রাতে ঘাম দিয়ে জ্বর চড়তে পারে। তো এটা হলো সাধারণ মনে করেন যে সিম্পটম। এরপর আপনার যে ও যদি ওখানে পুজ তৈরি হয়, যে স্পাইনাল কর্ডের ডিস্কে ইনফেক্টেড করে পাস তৈরি হলো, পুজ তৈরি হলো এবং সে পুজ যদি কোন নার্ভকে, স্নায়ুকে অথবা স্পাইনাল কর্ডকে সরাসরি চাপ দিল, তাহলে তার মনে করেন যে পা ২ পা দুর্বল হতে পারে অথবা ঘাড়ের দিকে যদি হয়, তাহলে ৪ হুম, হাত পা হুম। কিন্তু অবশ হতে পারে। এরকম সিম্পটম নিয়ে রোগীরা আসতে পারে। হ্যাঁ? যে এরকম সিম্পটম নিয়ে আসলে আমরা তখন এরকম সিম্পটম মনে করেন যে থাকলেই তো তখন রোগীদের তো ডাক্তার অ্যাটেন্ড করা উচিত এবং রোগীরা করতেই হয়। তো অ তখন আমরা হুম, হুম। আমরা তো তখন আসলে পরে আমরা কিছু
পরীক্ষা-নিরীক্ষার কিন্তু আশ্রয় নেই। যে যদি নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি। তারপরে আমরা কিন্তু মানে ব্যাক পেইন নিয়ে যদি আসে, আমরা কিন্তু মেরুদণ্ডে জি। একটা হাত বুলাই যে একেবারে ঘাড় থেকে একেবারে মনে করেন নিচ পর্যন্ত একটা হাত বুলে মানে তার সাইডটা দেখি মেরুদণ্ডের স্পাইনের কন্ট্রাকচারটা কিরকম, স্পাইনের কন্ট্যুরটা কিরকম। তারপর আমরা হালকা একটু আঘাত করে ওদের দেখি যে কোথাও কোনো টেন্ডারনেস আছে কিনা, ব্যথা আছে কিনা। আর ওই যে হাত বুলিয়ে যে দেখি যে এটা কোনো গিব্বাস বা উঁচু মানে মানে কুঁজ তৈরি হচ্ছে কিনা, বাংলা যেটা বলে কুঁজ বলে আরকি। যে সেই কুঁজ বা গিব্বাস তৈরি হয়েছে কিনা। তো এটা একটু। এরপর আমরা এক্স-রে করতে দেই। লোকাল পার্টের এক্স-রে করি আমরা। এক্স-রে সাধারণত ২ টো ভিউ করি অধিকাংশ সময়। অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ এবং ল্যাটারাল ভিউ। এরপর আমরা এটার স্পেসিফিক যে স্পাইনাল কর্ডের চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে তার এমআরআই করা। যে আমরা যেখানে সন্দেহ করি স্পাইনের মেরুদণ্ডের যে অংশটা ওই রিজিয়নের আমরা এমআরআই করতে দেই। সাথে একটা হোল স্পাইনের একটা স্ক্রিনিং করতে দেই। কারণ এখন যে লেটেস্ট এমআরআই মেশিন গুলো আছে এর সবগুলোতেই মোটামুটি মোর অর লেস হোল স্পাইনের স্ক্রিনিং ফিল্ম একটা মানে পুরো মেরুদণ্ডের একটা স্ক্রিনিং ফিল্ম বের করা যায়। তো ওটা জি। থেকে আমরা মনে করি যে ডায়াগনোসিস মানে করতে পারি। আচ্ছা, আচ্ছা। তার মানে এটা বুঝলাম যে আসলে ব্যথাটা অনেক তীব্র হয় না। শুরুতে অল্প, অল্প ব্যথাই থাকে। কিন্তু এই ব্যথার সাথে আপনি বলছেন যে আ আপনাদের কাছে আসলে নিশ্চয়ই আপনারা সন্দেহ করবেন যে এই মেরুদণ্ডের ব্যথাটা এটা টিবির জন্য হয়েছে কিনা। এটা তো আপনারা সন্দেহ করবেন ডাক্তার হিসাবে অবশ্যই এবং সেই অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করবেন। কিন্তু একজন রোগী কি সন্দেহ করতে পারে? কারণ আপনি আরেকটা কথা বলছিলেন যে টিভির একটা মানে কমন চরিত্র আছে। সেটা হচ্ছে যে জ্বর হবে। মানে অল্প, অল্প জ্বর থাকবে এবং ইভনিং রাইজ অফ টেম্পারেচার যেটা আমরা বলি, সন্ধ্যার দিকে জ্বরটা আসে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেরকম সেই সাধারণ যে উপসর্গ অন্যান্য টিভিতে থাকে সেটা এক্ষেত্রেও থাকতে পারে। তো এক্ষেত্রে রোগী কিভাবে সন্দেহ করবে? কারণ আমরা জানি যে যেকোনো রোগের ক্ষেত্রে রোগটা যদি আগেভাগে আসলে ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে তো চিকিৎসাটা সহজ হয়। সেক্ষেত্রে আপনি রোগীদের উদ্দেশ্যে কি বলবেন? যে কি ধরনের উপসর্গ রাইট, হলে হ্যাঁ, তারা নিজেরাও রোগীদের সন্দেহ করবেন যে টিবি হতে পারে? যেটা রাইট। সাধারণ রোগী কোমর ব্যথা আ না। আ রোগীরা যাতে বুঝতে পারে আমাদের এই চ্যানেলের এই মানে বারাক পিএলপির স্বাস্থ্য সুরক্ষার অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য তো তাই যে মানুষকে সচেতন করা। যে এই জি, প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা নিশ্চয়ই কাউকে চিকিৎসা প্রোভাইড করতে পারি না। চিকিৎসা না। প্রোভাইড চেম্বারেই করা হয়। কিন্তু এখানকার মাধ্যমে আমরা মানুষকে একটু হিন্টস দেই, ধারণা দেই। হুম, তাকে হুম, একটু পথ দেখাই, সচেতন করি। এটাই হলো আমাদের উদ্দেশ্য। তো হুম, রুগীরা হুম, বুঝবে যে রুগীর ফ্যামিলিতে যদি কারো মনে করেন যে টিউবারকুলোসিস এর হিস্ট্রি থাকে সেটা মানে তার চিন্তার ভিতর রাখতে হবে। তারপরে তার অতীতে ম মনে করেন যে আগে তার লাংসে টিবি হয়েছিল। সে ওষুধ কমপ্লিট করেছে। অথবা হুম, 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 তার নিকট অতীতে যে ৩ সপ্তাহের অধিক কাশি ছিল এবং মানে প্রোডাক্টিভ কফ বলি আমরা বা কফের সাথে রক্ত গিয়েছে, হ্যাঁ? এরকম একটা সিচুয়েশন ছিল। এরকম এরকম কিছু সিম্পটম ছিল, হাই গ্রেড ফিভার ছিল। হ্যাঁ? তো ও মানে এরকম একটা ইতিহাস থাকবে। তখন যদি এরকম তার মনে করেন যে ব্যথা হয় এবং হুম, হুম, ব্যথাটা আমরা যে সিম্পটম বললাম ইভনিং রাইজ অফ টেম্পারেচার, রাতের বেলা জ্বর দিয়ে আ ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া, তারপর হুম, হুম, রাতের হুম, বেলা শেষ রাতের দিকে ঘুম ভেঙে যাওয়া, মনে করেন হুম, মেরুদণ্ডের হুম, ব্যথায়। এগুলো কিন্তু এগুলোতে মানে রোগীদের সন্দেহ মানে রাখতে হবে যে এটা হতে পারে। কিন্তু হতে পারে। মানে শুধু যে মেরুদণ্ডে বা ব্যাক পেইন হলেই সেটা টিবি এটা কিন্তু না। কারণ টিবির কারণ মেরুদণ্ডে ব্যথার হাজারো ও কারণ আছে। আমরা আ যেটা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময় বলে থাকি। হ্যাঁ? কাজেই রোগীর উচিত হবে তখন রোগী যে তার পরিবার আছে কিনা অথবা তার এরকম টিবির মতো সিম্পটম ছিল কিনা আগে লাংসে, তখন সে অনেকদের সাথে ব্যাক পেইন আছে, এই সিম্পটম গুলো আছে। তখন সে চিন্তা করতে পারে, সন্দেহ করতে পারে। কিন্তু তিনি তার অসুখ ধরতে পারবেন না। তাকে নিশ্চয়ই স্পেশালিস্ট ডক্টরের কাছে হাজির হতে হবে, কোয়ালিফাইড ডক্টরের কাছে। এরকম মেরুদণ্ডে ব্যথা থাকলে তো স্পাইন সার্জনের কাছে যাবে। যে হতে হুম, পারে হুম, হুম, সেটা বা নিউরো স্পাইন সার্জন অথবা অর্থো স্পাইন সার্জন। হতে পারে কোনো মনে করেন ইন্টার্নিস্ট দ্যাট মিনস মানে মেডিসিন বিশেষজ্ঞ। হুম? হুম, হুম, হুম। আগে অধিকাংশ রোগী তো মনে করেন মেডিসিন বিশেষজ্ঞকে অ্যাটেন্ড করে কাছে অনেকেই। যায়। হ্যাঁ, আবার এখন মানুষ অনেক সচেতন হচ্ছে। এখন সরাসরি আবার ওই ডিসিপ্লিনের ডাক্তারের কাছে সরাসরি যায়। এরকমও রোগী আছে। সেটাই। অনেক ধন্যবাদ। আসলেই সচেতনতার বিকল্প নেই। সেজন্যই আমরা
আজকে আলোচনা করছি যে এই ধরনের সমস্যা হলে রোগী যেন সরাসরি প্রকৃত যিনি চিকিৎসক তার চিকিৎসাটা করতে পারবেন, তার কাছে যেতে পারেন। তো আপনি রোগ নির্ণয় সম্পর্কে বলেছেন। বেশিরভাগ মানে ক্ষেত্রেই আপনারা চেম্বারে রোগীকে যখন পরীক্ষা করেন তখনই আপনারা একটা ধারণা পান পরীক্ষা করে, এবং পরবর্তীতে আপনি বলেছেন যে কিছু এক্সরে কথা বলেছেন, এমআরআই কথা বলেছেন। আমি ডাক্তার হাসান আপনার কাছে খুবই স্পেসিফিক্যালি খুব সুনির্দিষ্টভাবে জানতে চাই যে কি পরীক্ষাটা অবশ্যই করণীয়? কারণ অনেক সময় পরীক্ষা-নিরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে যে এত পরীক্ষা করা হলো, কিন্তু অনেক ক্ষেত্রে তো আসলে কিছু পরীক্ষা করতেই হয়। কারণ একটা রোগ নির্ণয়ের জন্য আপনাকে তো নিশ্চিত হতে হবে যে রোগটা হয়েছে। তো সেক্ষেত্রে তো টিবির অনেক ধরনের পরীক্ষার কথা আমরা শুনি। সেক্ষেত্রে কোন পরীক্ষাটা আপনারা এই যে স্পাইন টিবির ক্ষেত্রে, মেরুদণ্ডের যক্ষ্মার ক্ষেত্রে করতেই হয় বা করা উচিত? আমরা সাধারণত এইরকম ব্যাক পেইনের যদি রোগী আসে বা লো ব্যাক পেইন বা ব্যাকে রোগী আসে বা ঘাড়ে ব্যথা, প্রথমে তো যেকোনো আমাদের ডাক্তাররা একটা এক্সরে করি। এটা উদ্দেশ্য হইলো ৩টা। এটা হলো টিবি হইলে আমরা কিন্তু এক্সরে থেকে একটু প্রাইমারি ধারণা পাই যে ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাটি বেড়া ইরিশন থাকে। তারপরে বাটি বেড়াল যদি অনেক সময় অ্যাবসেস থাকে, একটা শ্যাডো পাওয়া যায়। মানে যদি কোনো জায়গায় টিবি হয়, সেখানে যদি এক্সরে করা হয়, আর যদি এটা যদি স্পাইন কোনো সার্জন বা যারা এই টিবি বুঝে, তারা কিন্তু এক্সরে দিয়ে একটা কিন্তু প্রাইমারি ক্লু পায় যে ডিস্ক স্পেসটা তার কমে গেল। আর বাটি বেড়াগুলি একটু ইরিশন হয়ে গেল। এটা প্রাইমারি একটা ধারণা পায়। সেকেন্ডলি আমরা একটা ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্টে সাধারণত দেখা যায় টিবি যাদের হয় তাদের নিউট্রোফিল লিম্ফোসাইট কাউন্ট বাড়ে, ইএসআর বাড়ে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়ে। এই ৩টা কিন্তু বাড়ে। অনেক সময় দেখা যায় যে স্পাইন টিবির ক্ষেত্রে এগুলি কিন্তু নরমাল থাকে। ম্যাক্সিমাম সময় এগুলি কিন্তু নরমাল থাকে। এগুলি দিয়ে আমরা টিবি কিন্তু স্পাইন টিবি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। অনেক সময় সিআরপিটা একটু বেশি থাকে, কিন্তু দেখা যায় ইএসআর নরমাল থাকে, আবার লিম্ফোসাইট করি তাও নরমাল থাকে। আবার এটা যেমন লাঙের টিবির ক্ষেত্রে, ফুসফুসের টিবির ক্ষেত্রে যেমন ইএসআরটা ইনক্রিজ করে 100 এর কাছাকাছি চলে আসে। তারপরে সি রিঅ্যাক্টিভ প্রোটিন 50-60 হয়ে যায়। তারপর লিউকোসাইট লিম্ফোসাইট বাড়ে, নিউট্রোফিলটা বাড়ে প্রাইমারি ইনফেকশনের জন্য। কিন্তু সেকেন্ডারি স্পাইন টিবির ক্ষেত্রে এই জিনিসগুলি নিয়ার অ্যাবাউট নরমাল থাকে। এগুলি দিয়ে আমরা কিন্তু ডায়াগনোস করি। ইভেন কি টিবির জন্য টিউবারকুলাম টেস্ট, মন্টু টেস্ট মন্টু টেস্ট যেটা আমরা করি, মন্টু টেস্ট করলে সাধারণত যদি ফুসফুসে টিবি হয়, মন্টু টেস্ট কিন্তু পজিটিভ আসে। সাধারণত মোর দেন 10 ইন্টারন্যাশনাল ইউনিট এটার মার্কার আছে, ওইটাতে বোঝায়। কিন্তু দেখা যায় স্পাইনে টিবি গেলে মন্টু টেস্ট নরমাল থাকে অথবা নেগেটিভ আসে, এরকম হয়। তাহলে আমরা কিভাবে এটাকে বাইর করবো? এখন রোগীর সিমটম যদি বেশি থাকে, অনেক সময় আমরা ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য আমরা এমআরআই করি। এমআরআই করলে কিন্তু আমরা একটা মোটামুটি প্রাইমারি ধারণা পাওয়া যায়। সেটার মধ্যে হলো ডিস্কের যে স্পেস আছে, টিবি সাধারণত 4 জায়গায় হয়। একটা গুলি আমরা সেন্ট্রাল, প্যারাডিক্সাল, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র। সেন্ট্রাল ডিস্ক যদি থাকে, সেখানে বাটি বেড়াগুলি ইরিশন থাকে। আর প্যারাডিক্সাল থাকে, ডিস্কটা পুরো ইরিশন থাকে, ডিস্কটা নষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি। আর ডিস্কের 2 পাশে শ্যাডো থাকে, যেটা বলি প্যারাডিক্সাল ডিস্ক। এমন অনেক সময় থেকে একটা বাটি বেড়ার সামনের দিকে আমার শ্যাডো থাকে, এটা অ্যাবসেস গুলি। টিবির যে জীবাণু হয়, জীবাণুর পরে যে অ্যাবসেস হয়, অ্যাবসেসটা অনেক সময় ইয়াতে এমআরআই শ্যাডোতে দেখা যায় সামনের দিকে চলে আসে। অনেক সময় দেখা যায় এই পিছনের দিকে চলে যায়, লেমিনার দিকে, পেডিকেলের দিকে, ট্যান্সারফাসের দিকে, পিছনে বাটি বেড়ার দিকে চলে যায়। অনেক সময় দেখা যায় অ্যাবসেস হয়ে পিছনে কোল্ড অ্যাবসেস নামে অ্যাবসেস তৈরি করে। এটা কিন্তু এমআরআই তে পাওয়া যায়। এমআরআই হলো ডিফিনিট একটা চিকিৎসা, যেটাতে আমরা টিবি ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এখন কনফার্ম করার জন্য যে টিবি কিনা এটা আমি এমআরআই তে পাইলাম, এরকম শ্যাডো মিলছে, প্যারাবাটিক্যাল ডিস্ক ছিল, অ্যান্ট্রিলি ছিল, এটা কি আসলে ডিস্ক কিনা, সেটার জন্য আমরা বায়োপসি করতে পারি। একটা হলো সিটি গেটেড বায়োপসি করে কনফার্ম হয়, যদি সেখানে টিউবারকুলাম টেস্ট পজিটিভ হয়ে যায়, কনফার্ম টেস্ট। আরেকটা হলো এখন পিসিআর এর সিস্টেমে
পিসিআর এর সিস্টেমে আমরা ওই যে কোয়ান্টিফায়ার টিবি গোল্ড টেস্ট করি, এটা কিন্তু জি 90% স্পেসিফিক। এবং এটা কিন্তু বর্তমানে যদি আমরা অনেক সময় যখন দেখা যায় বাড়ি বেরোতে 2-3টে বাড়ি বের লিশন আছে, কনফার্ম টিবির ওষুধ দিব কিনা, তখন আমরা এটা কনফার্ম করার জন্য কোয়ান্টিফায়ার টিবি গোল্ড টেস্ট করি। তখন যদি এটা পজিটিভ আসে, আমরা টিবির ওষুধটা শুরু করে দিই সাধারণত। এই হলো আমাদের। এছাড়া টিবি অনেক সময় যদি কোনো টিবি রোগ 3-4টে বাড়ি বের হয়েছে, শহীদ বলে পিছনে কাইপোসিস বা গিব্বাস তৈরি হয়ে গেছে, তখনই আমরা অনেক সময় সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান করে আমরা দেখি কয়টা বাড়ি বেড়া ইনভলভ হলো, কোন বাড়ি বেড়াগুলি কতটুকু লিশন হইলো। এটা স্পেসিফিক বাড়ি বেড়া লিশন দেখার জন্য সিটি স্ক্যান, আর স্পাইনাল কর্ড নার্ভ রুট দেখার জন্য এমআরআই। এভাবে আমরা একটা স্পেসিফিক ডিসিশনে আসার পরে ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে পারি অ্যাকর্ডিং টু স্টেজ অফ দ্য ডিজিজ। জি, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে খুব সহজ না বিষয়টা। আমি যেটা বুঝলাম যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিভিন্ন রকম সন্দেহ থেকে করা হয় এবং সেক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে রোগী কোন অবস্থায় আছে এবং রোগটা কতটুকু ছড়িয়েছে, এর বিস্তৃতি কতটুকু ইত্যাদি সব বিষয় কিন্তু আসলে জানা দরকার। চিকিৎসার ক্ষেত্রে এটা খুবই দরকার। তো এক্ষেত্রে অনেক রকম পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে এবং সব ক্ষেত্রেই যে ২-১ টা পরীক্ষায় হবে তা না। ক্ষেত্র বিশেষে বেশি পরীক্ষা-নিরীক্ষাও লাগতে পারে। বিষয়টা আমি তুললাম এই কারণে যে আমাদের দেশে রোগীদের মধ্যে খুবই একটা মানে সাধারণ ধারণা যে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা বা পরীক্ষা-নিরীক্ষাই দরকার ছিল না এমনও বলা হয় যে এটা তো পরীক্ষাই লাগে না। এবং প্রশ্ন আসে এমনও যে একটা সময় তো কোনো পরীক্ষা-নিরীক্ষা ছিল না, তখনও তো চিকিৎসা হয়েছে। এক্ষেত্রে অনেক কথাই বলা যায়। সেক্ষেত্রে আমরা তর্ক করতে চাই না যে একসময় যখন পরীক্ষা-নিরীক্ষা ছিল না, তখন কিন্তু এই টিউবারকুলোসিসে কত লোক মারা গেছে তার কিন্তু কোনো হিসেব নেই এবং যে কারণে এগুলো একসময় যেটা শুরুতেই প্রফেসর শহীদুল ইসলাম বললেন, এটা ছিল যারা স্ক্রিপ্ট লিখতেন, নায়ককে যদি মেরে ফেলতে চান তখন নায়ককে খুব সরাসরি একটা টিবি রোগ ধরিয়ে দেওয়া হতো যাতে সহজেই গল্পটা নিষ্পত্তি ঘটে। তো এখন তো আর সেই অবস্থা নাই। তো রোগ নির্ণয় সম্পর্কে শুনলাম। আমার মনে হয় যে ডাক্তার হাসান যেটা বলেছেন অনেক বিস্তারিত বলেছেন। আমার মনে হয় যে এরপরে আর কিছু বলার থাকে না। তো এরপরে আমরা চিকিৎসা নিয়ে শুনবো। তো তার আগে আমরা একটু বিরতিতে যাই। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই আপনারা থাকবেন এই আলোচনায়। দক্ষ চিকিৎসকই দিতে পারেন উন্নত চিকিৎসা। অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম অর্থোপেডিক চিকিৎসায় তেমনই একজন দক্ষ চিকিৎসক। ইতোমধ্যে ব্যথা নিবারণে পিআরপি প্রয়োগ করে সাফল্য অর্জনে ঈর্ষণীয় পর্যায়ে রয়েছেন তিনি। ব্যথামুক্ত জীবন চাই, পিআরপির বিকল্প নাই। বারাক পিআরপি মেডিকেল সেন্টার সর্বাধুনিক চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বারাক পিআরপি মেডিকেল সেন্টার 736 কেবি স্কয়ার, 9 7 মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন 09678114477 অথবা 01977058822। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন বারাক পিআরপি মেডিকেল সেন্টার আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠান। আজকে আমরা কথা বলছি স্পাইন টিবি নিয়ে, মানে মেরুদণ্ডের যক্ষা নিয়ে আমরা কথা বলছি এবং এর উপসর্গ, কিভাবে এটি মেরুদণ্ডকে আক্রান্ত করে, কি কি পরীক্ষা-নিরীক্ষার দরকার হয় ইত্যাদি সব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকের দুই অতিথির সঙ্গে। আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর শহীদুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাসান। আমরা তাদের সাথে আবার ফিরে যাচ্ছি আলোচনায়। তো প্রফেসর শহীদুল ইসলাম, এবার চিকিৎসা নিয়ে যদি বলেন যে আসলে এই মেরুদণ্ডের যক্ষা যদি হয় সেটার চিকিৎসাটা কেমন হবে? মানে খুব সোজাসাপটা ভাবে তার চিকিৎসা আসলে বলা যায় না, আমি জানি। তারপরও আপনি যদি বলেন যে মানে কোন স্টেজে আছে, এটা একটা বড় বিষয় যে একটা রোগ কোন পর্যায়ে আপনাদের কাছে আসলো সেই অনুযায়ী চিকিৎসাটা হয়। তারপরও চিকিৎসা বিজ্ঞান কিছু স্বীকৃত ধাপের কথা বলে থাকে এবং সেই অনুযায়ী চিকিৎসার কথা বলে থাকে। সেই অনুযায়ী আপনারা চিকিৎসাটা করেন। আমি একটু সেই বিষয়টা শুনতে চাই এবং একই বিষয়ের উপর আমি ডাক্তার হাসান আপনার কাছেও মতামত চাইব। তবে আপনাকে ধন্যবাদ।
তবে চিকিৎসা বলার আগে আপনি একটা জি প্রশ্ন করেছিলেন যে অনেক সময় বলা হয় যে এত বেশি পরীক্ষা নিরীক্ষা কেন, তাই না? এই জি বিষয়টা আমি অবশ্যই একটু বলুন, মনে করি কথা বলতে চাই। অবশ্যই বলা উচিত কারণ আমার, বলুন। এটা আমাদের কথা বলার একটা প্ল্যাটফর্মও। কারণ 40-50 হাজার মানুষ এই প্রোগ্রামটা দেখে এখন, অথবা মনে করেন যে পরে রেকর্ডিং অবস্থায় মনে করেন যে দেখে থাকেন। আর আমরা যেহেতু ডাক্তার রোগী সবই আমরা একই মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে নাগরিক, বা অ্যাটলিস্ট ছোট করে বললে আমরা বাংলাদেশের নাগরিক সবাই। সেজন্য এটা জানাশোনারও একটা বিষয় আছে, আস্থারও একটা মানে বিষয় আছে। বিষয় ছোট্ট আছে। একটা গল্প বলি। আমি এর আগে একবার ইন্ডিয়া থেকে আসার সময় কলকাতা এয়ারপোর্টে অপেক্ষা করতেছিলাম। ছোট করে বলি, বেশি করব না। তো শুরুতে আমি একা ছিলাম, পায়চারি করছিলাম, কফি-টফি খাচ্ছিলাম। এরকম অবস্থা বাংলাদেশী একটা গ্রুপ আসলো ১০-১২ জনের। তো আমি আস্তে, আস্তে তাদের সাথে একটু মানে মেশার চেষ্টা করলাম যে আমি যেহেতু একাই ছিলাম। হুম? আমরা কিন্তু ট্যুরে হাসান ভাই আর আমি একাই, মানে আমরা একসঙ্গে থাকি। তো আমার একটা টিভি প্রোগ্রাম ছিল, লাইভ প্রোগ্রাম। সেজন্য আমি একদিন আগে আলাদা টিকেট করে চলে আসি। তো আম এক ভদ্রমহিলা বলতেছিলেন যে অ্যা কি অনেক কি বলে ডাক্তার দেখায় এবং আ কেনাকাটা করে সব টাকা শেষ হয়ে গেল। তো ঘটনা প্রসঙ্গে আমি জিজ্ঞেস করলাম যে, "কোথায় ডাক্তার দেখালেন? মানে কি অনেক পরীক্ষা-নিরীক্ষা হলো?" তো বলল, একটা হাসপাতালের নাম বললেন উনি, যে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে দেখাইছে। হুম, তো বলার সঙ্গে, সঙ্গে উনি আবার বলে ফেললেন, "কি করব ভাই বলেন? বাংলাদেশে একটা পরীক্ষা লাগলে ৯ টা পরীক্ষা দেয়। আর এখানে একটা লাগলে একটাই দেয়।" তো একথা বলার পরে ভদ্রমহিলা পরক্ষণেই আমাকে আবার জিজ্ঞেস করলেন, "ভাই আপনি কি ডাক্তার?" তো আমি বলে রাখি যে এট লিস্ট আমি কলকাতায় গেলে, ইন্ডিয়ায় গেলে যে কোনো অপরিচিত বাঙালির সাথে দেখা হলে আমি ডাক্তার এই পরিচয় দেই না। কারণ কলকাতায় যারা চিকিৎসা করতে যান অনেকেই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা বা ডাক্তারদের প্রতি একটু বীতশ্রদ্ধ ভাবে ওখানে যান। হুম, সেজন্য ওই মানে ওই গ্রুপ তো একটু মানে টক্সিক থাকে। এজন্য হুম, মানে কৌশলগতভাবেই আমরা ডাক্তার পরিচয় দেই না। তো আমি শুরুতে বললাম যে, "না, আমি চাকরি করি।" তারপর আবার ঐদিন মোমেন্ট আমি মানে নিজেকে সামলে নিয়ে বললাম যে, "আচ্ছা আমি আসলে ডাক্তার। কিন্তু আপনি কিভাবে বুঝলেন?" তো উনি বললেন যে, আমি যখন ডাক্তারদের দুর্নাম করছিলাম, তখন আপনার মুখটা কালো হয়ে গেছে।" তখন আমি বলছি, আমি তখন মানে আমি কথা বলা শুরু করলাম। আমি বললাম যে, "দেখেন, আমার মুখটা কালো হয়ে গেছে কারণ I love my profession. I love my patient, I love my country, I love my people." হ্যাঁ? তখন আমি উনাকে বললাম, অবশ্য মানে অনেক কথাই বললাম। হুম? তো তাহলে মানুষের ধারণা আছে এরকম যে আমরা বাংলাদেশের ডাক্তাররা পরীক্ষা অল্প লাগলেও বেশি করে দেই। কিন্তু দেখেন যে যত আ জটিলতম অসুখ, যত জটিলতম অসুখ আছে দুনিয়ায়, এর ভিতরে টিউবারকুলোসিস হচ্ছে একটা। আমি আরেকটা গল্প বলি। আমরা যখন 4th ইয়ারে পড়ি, আমি রাজশাহী মেডিকেলের ছাত্র। তখন আমার ঘনিষ্ঠ বন্ধু আ এখনকার ডাক্তার এমদাদুল হক হীরা, কার্ডিওলজিস্ট। হুম? আমি যে জানি না ওই অনুষ্ঠানটা ওর চোখে পড়বে কিনা কখনো। তো ওর একবার জ্বর হচ্ছিল। ১ মাস ১.৫ মাস জ্বর ভালো হচ্ছে না। রাজশাহীতে তখন রফিকউদ্দিন স্যার ছিলেন, আজহার স্যার ছিলেন, হ্যাঁ? এ কোন চিকিৎসাতেই, কোন পরীক্ষা-নিরীক্ষাতেই ধরা পড়ছে না। তারপরে এখন যে আমাদের আ মানে আলোচিত প্রফেসর এবিএম আব্দুল্লাহ স্যার, হুম? তো আব্দুল্লাহ স্যার তখন আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মানে প্রফেসর ছিলেন ওই সময়েও। তো আব্দুল্লাহ স্যারের আন্ডারে এসে ও মা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তি হলো। হুম, ভর্তি হওয়ার পরে এখানেও আবার সমস্ত পরীক্ষা-নিরীক্ষা বাংলাদেশে যা এভেইলেবল আছে সব করল। কিন্তু কিছুই ধরা পড়ল না। তখন এই টিবির ক্ষেত্রে একটা এম্পিরিক্যাল ট্রিটমেন্ট মানে বলা হয় যে সন্দেহ করে একটা চিকিৎসা দেয়া। সেটা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ শুরু করলেন আব্দুল্লাহ স্যার। শুরু করার পরে ১৫ দিনের মাথায় ওর জ্বর কমা শুরু হলো। কাজেই এইটাও কিন্তু এই যে সমস্ত পরীক্ষা-নিরীক্ষায় ধরা না পড়লেও সেটা টিবি হতে পারে। এটা হলো এইরকম একটা অসুখ। কাজেই এখানে আসলে আমরা আমাদের যে সমস্ত সম্মানিত দর্শক আমাদের কথা শুনছেন, মানে মনে করেন যে সবার মানে জ্ঞাতার্থে বলছি যে দুনিয়ার যত অসুখ-বিসুখ নিয়ে মানুষ ডাক্তারের কাছে যায় তার 90% অসুখ হলো সহজ এবং এটা সিম্পটোমেটিক চিকিৎসায় ভালো হয়ে যায়। কিন্তু বাকি যে 10%
অসুখ আছে, এগুলো জটিল, এবং 10% এর ভিতরে আরো 5% আরো জটিল থেকে জটিলতর, জটিলতম। এর ভিতরে একটা হচ্ছে যে টিবি। যদি লাংসে কাশি থাকে, কফের সাথে রক্ত যায়, কফের সাথে জীবাণু যায়, ধরা খুব সহজ। কিন্তু টিবি এরকম জায়গায় আছে, কোথায় আছে ধরা যাচ্ছে না। সেইটা হলো একটা জটিলতম চিকিৎসা। সেইজন্য রোগীর প্রয়োজনেই মানে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। সেজন্য আমরা বলবো আমাদের সম্মানিত দর্শক যারা আছেন, আমাদের রোগী যারা আছেন, এই বিষয়টাকে সহানুভূতির সাথে মানে বিষয়টা বোঝার জন্য যে ডাক্তার এর সাথে এবং পেশেন্টের সাথে যদি কাউন্সেলিং হয়, রেগুলার সেটআপ হয়, সিটিং হয়, তাহলে আমার মনে হয় এই ভুল বোঝাবুঝি অনেকটা কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। রোগী যখন বুঝবে যে ডাক্তার আমার জন্য এই করেছেন, এত এই পরীক্ষা করেছেন স্টেপ বাই স্টেপ, কিন্তু ধরা পড়ে নাই, কাজেই ডাক্তারের কিছু করে নাই, তখন তাকে আরো ফার্দার ইনভেস্টিগেশন আগাইতে হয়। অনেক সময় মেডিকেল বোর্ডও করতে হয়। তো এটা ডাক্তারদের জন্য পরামর্শ। যখন একটা রোগী আমার কাছে মানে কোনো সুরাহা হচ্ছে না, তখন তাকে রেফার করা, অথবা তাকে নিয়ে একটা মেডিকেল বোর্ড করা। এটাও একটা মনে করেন প্রচলিত একটা নিয়ম, যে অসুখ মনে করেন যে ধরার। এতে হুম, করে হুম, এই বদনামটা মানে হয়ে যাবে যে উনি অনেক পরীক্ষা-নিরীক্ষা লিখলেন। আমার আর মানে হুম, টাকা-পয়সা হুম। নাই। কিন্তু অসুখটা উনি ধরতে পারলেন না। এরকম একটা আ হ্যাঁ, মানে সেটা এই কথাগুলো আমরা করলাম যে এটা যেহেতু একটা কথা বলার প্ল্যাটফর্ম, হুম, যে হুম, আমাদেরও যাতে রোগীরা বুঝতে পারে, আমরাও যেন রোগীদের বুঝতে পারি, এবং আমাদের দূরত্ব যেন কমে, সন্দেহ সংশয় যাতে মনে করেন যে কমে আসে, শ্রদ্ধাবোধ যেন থাকে, যে ডাক্তারের প্রতি রোগীর শ্রদ্ধাবোধ, এবং রোগীর প্রতিও ডাক্তারের শ্রদ্ধাবোধ। কারণ আমি আমরা তো মেডিকেল কলেজের শিক্ষক। আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে পেশেন্টরা হচ্ছে আমাদের সম্মানিত মেহমান। হ্যাঁ? মেহমান আমার বাসায় আসলে আমি সর্বোত্তম উপায়ে তাকে এন্টারটেইন করার চেষ্টা করি। সেরকম যদি রুগী না থাকতো, তাহলে আমার মতো ডাক্তার, সজল ভাইয়ের মতো ডাক্তার, হাসান ভাইয়ের মতো ডাক্তার দরকার হতো না। হ্যাঁ? আমরা হয়তো অন্য প্রফেশনে অন্য কিছু করতাম। সেজন্য রুগীরা হলো এইটা মানে সকল ধর্মের ক্ষেত্রে যে খোদা তাআলার পক্ষ থেকে আসে, ভগবানের পক্ষ থেকে আসে, ঈশ্বরের পক্ষ থেকে আসে মেহমান রূপে। এইজন্য মানে এদেরকে প্রতি মানে পরম শ্রদ্ধাবোধ রেখেই আমাদের চিকিৎসা করতে হবে, তাদেরকে ডিল করতে হবে, তাদেরকে ট্রিট করতে হবে। এবার আমরা আসি সজল ভাই যে জি, মানে আসলে আপনি মেরুদণ্ডে যেটা বলছেন আ হ্যাঁ, বলুন। হ্যাঁ, না, বলুন। হ্যাঁ। আপনি বলেন, না, আমি যেটা বলছিলাম আপনি যে বলেন। হ্যাঁ, মানে আপনি আমাদের এই যে প্রসঙ্গটা যে অতিরিক্ত পরীক্ষা দেয়া হয়, রোগ ধরা পড়ল না, ইত্যাদি বিষয় নিয়ে তো আসলে অনেক কথাই আসতে পারে। এটা নিয়ে তর্ক-বিতর্ক হতে পারে। আমি একটা ছোট্ট ও মানে কথা মনে পড়ছে আমার। প্রফেসর মাজেদ স্যার যখন হলি ফ্যামিলিতে ছিলেন, তখন উনার কাছে একজন রোগী আসলেন এবং আ স্যার রোগীকে দেখলেন। দেখে-টেকে বললেন যে, "না, আপনার তো কোনো সমস্যা নেই, আপনি ভালো আছেন।" তখন রোগী বলল যে, "আপনি তো আমাকে কোনো ওষুধ দিলেন না। তাহলে আমার ভিজিটটা ফেরত দেন।" তো স্যার বলল যে, "আমি যে বললাম যে, আপনার কোনো সমস্যা নেই, এটার জন্যই তো আপনার ভিজিট দেওয়া উচিত।" কিন্তু না মানে উনি বললেন যে, "না, আমাকে ভিজিট ফেরত দিতে হবে। কারণ আমাকে তো কোনো ওষুধ লিখলেন না আপনি। আমার তো কোনো ওষুধ লাগবে না" বললেন। তো স্যার বললেন যে, "আসলে ভিজিটটা তো আপনি আমাকে দেননি। ভিজিটটা তো আপনি নিচে কাউন্টারে দিয়েছেন। ওরা নিয়েছে, হাসপাতাল নিয়েছে। তো আপনি সেখানে যান।" তো সেখানে যাওয়ার পরে তো ওরা বলল যে, "না, এটা তো আমাকে দেখাইতে হলে এই ভিজিটটা লাগবে।" তো এখন ঘটনা হচ্ছে কি আমাদের লোকজনের নানা রকম সমস্যা আছে মানুষের যে এটা ভিজিটও তারা ফেরত চায়। তার মানে এখন ধরেন আপনি একটা মুভি দেখতে গেলেন, টিকিট কেটে গেলেন, আপনার মুভিটা ভাল লাগলো না। তো এই নিশ্চয়তা তো ভাল দেওয়া লাগলো না। যাবে না যে এটা ভালো লাগলেই আপনাকে আ বিফলে মূল্য ফেরত। এটা তো সেরকম না। আপনি মুভিতে আপনি কমপ্লেক্সে ঢুকলেই আপনাকে টাকা দিতে হবে। এটাই তো স্বাভাবিক। চমৎকার একটা কথা তো বলছেন। যাই হোক এসব বিষয় আসলে আছে, অনেক রকম আছে এবং রুগীরা যখন দেশের বাইরে যান, তারা যখন নিজে যেচে যান এবং সেখানে যেয়ে তারা মানে প্রপার চিকিৎসাটা পান না, সেটা কিন্তু তারা বলেন না। আমার নিজেরই আছে যে আমি এক রোগীকে দেখছিলাম, উনার কানের সমস্যা। তো কান দেখতে এক পর্যায়ে আমি বললাম যে, "আপনার তো কানের পিছনে একটা দাগ দেখা যাচ্ছে। আপনার কি সার্জারি হয়েছে? আপনার কানের পর্দা তো জোড়া লাগে নাই?" বলে যে, "না, ওইটা কোনো ব্যাপার না।" মানে কানের পর্দা লাগানোর অপারেশন করে আসছে ভারত থেকে। কানের পিছনে দাগ আছে। আমি বুঝলাম যে তার সার্জারি হয়েছে কিন্তু পর্দাটা জোড়া লাগেননি। সেটার কোনো সমস্যা না। এখন ইনফেকশন হচ্ছে সেটাই সমস্যা। তো এটাই বললাম যে, "আপনার কানের ইনফেকশন ঠিক না করে পর্দা লাগানো ঠিক হয়নি। তাইলে তো" বলে যে, "না, আমি ওটা শুনতে চাই না। আমার এটা চিকিৎসা করেন।" তার মানে উনি নিজে থেকে যেটা যে ওখানে যে একটা আমি যে আমি ওইজন্য আসি নাই। ওই চিকিৎসাটা আমি ওখান থেকে করেছি। হ্যাঁ, করেছি। কারণ আমার সেটা কিন্তু ইনফেকশন হয় হচ্ছে নাই। এটা চিকিৎসা করেন। সেটা কিন্তু সাকসেসফুল হয় নাই এবং সেটা আমি বললাম যে, "আপনার এই ইনফেক্টেড কানে কখনো সার্জারি করা যায় না। এটা খুব সাধারণ একটা প্রিন্সিপাল
এটা সবাই জানেন। যাই হোক, এগুলি নিয়ে অনেক কথা বলা যায়। আমাদের রুগীদেরও, আবার রুগীরা কিন্তু এই কথাগুলো ভারত সম্পর্কে বলে, কারণ আমাদের সেখানকার যারা সেখানে যায়, সেখানকার চিকিৎসক, সেখানকার প্রতিষ্ঠান এই বিষয়টা জানেন বলেই তারা রুগীকে একটা মানে ব্যবহার দিয়ে চিকিৎসা করতে চান, মানে ওষুধের চেয়েও। এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদেরও যে কেউ রুগীদের সাথে প্রপার ব্যবহারটা করেন না, এটা কিন্তু মানে মিথ্যা না, মানে অনেকে কিন্তু ভালো ভুল ব্যবহার করেন করেন, না, এটা হ্যাঁ, কিন্তু সত্যি, এটা এটা সত্যি। এবং একই সাথে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অতিরিক্ত মানে অপ্রয়োজনীয় পরীক্ষা দেন, যে কারণে হয় কি এই একটা দুটা ঘটনা সবার উপরে আসে। এটা আমি এইভাবেই সবার বলতে চাই। যাই হোক, আহ এই কথা কিন্তু সিঙ্গাপুর বা ব্যাংকক নিয়ে কেউ বলে না। আপনি দেখবেন সবাই ভারতের উদাহরণ দিবে, কারণ সিঙ্গাপুর ব্যাংককে চিকিৎসা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না, তারা যে পরীক্ষা দরকার হবে সেটাই দিবে, এবং সেটা নিয়ে কিন্তু তাদের কথা নেই। যাই হোক, সেটা অন্য বিষয়, অন্য প্রসঙ্গ, অন্য তর্ক। অনেকে হয়তো আমাদের এই কথাবার্তা শুনে বিরক্ত হতে পারেন, কিন্তু এটাই সত্যি। আমরা কাউকে না, মানে সরাসরি দোষারোপ করছি না। এগুলো কথাবার্তা আমরা মূল্যবান এটা কথা, এটা এগুলো মাঝে পারস্পরিক, মধ্যে বলতে হবে, কম বেশি বলতে হবে পারস্পরিক। আমাদের। আমাদের সবাই এরকম না, আমাদের সবাই এরকম না। মানে আমি নিজেই কখনো আহ, বা আমার পরিবারের কেউ কোনোদিন ভারতে চিকিৎসা করতে যাননি, কারণ আমার মনে হয় যে বাংলাদেশে যে কোথায় চিকিৎসা আছে সেটা জানতে হবে। তবে সমস্যা হচ্ছে কি, প্রফেসর শহীদুল ইসলাম, দেখুন আমাদের দেশে কোথায় সঠিক চিকিৎসা হচ্ছে সেটা জানাটাও কিন্তু একটা ব্যাপার। আমাদের দেশেও কিন্তু এই যে অনেক প্রতারণার ফাঁদ আছে, এই জন্যই রুগীরা এরকম বিরক্ত হয়, এবং সে হয়তো এমন এক জায়গায় পড়ে, এক ফাঁদে পড়ে বা অপচিকিৎসার শিকার হয়, এবং সেই কারণেই উনি বীতশ্রদ্ধ হন। কাজে এটা আসলে সার্বিক অবস্থাটাই কিন্তু আসলে ভালো না। এটা এই কারণেই আমাদের বদনামগুলো হয়। যাই হোক, আমরা আলোচনায় ফিরে যাই। তো যেটা বলছিলেন আমাদেরও চিকিৎসা নিয়ে। সচেতন হতে হবে, রুগীদেরও সচেতন হতে হবে, হ্যাঁ, সেই রুগীদেরও জন্যই কথা। মনে করেন যে জানতে হবে। রুগীরা পঙ্গু হাসপাতালে গেল, একজন আইসে বললো এখন রাতের বেলা এখানে তো ডাক্তার নাই, ডাক্তার হলো ওই ক্লিনিকে। রুগীদেরও বুঝতে হবে যে এই পঙ্গু হাসপাতালের এই এখানে কখনো সূর্যাস্ত যায় না, যে ওখানে 24 ঘন্টা ডাক্তার থাকে, অপারেশন হয় 24 ঘন্টা। কাজে এইটা যদি জানে, তখন ওই দালাল তাকে কনভিন্স করতে পারবে না। সে ওই দালালকে হটাই দিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে যাবে। আর হাসপাতালের ভিতরে যখন ঢুকে যাবে, তখনই সে হুম, মানে বুঝতে পারবে যে বুঝতে বাইরে পারবে যে লোকটা তাকে কনভিন্স করতে চেয়েছিল, সে ছিল সে একটা আসলে প্রতারক। সেটাই, মানে এই প্রতারণার ফাঁদ এত আমরা পদে পদে, আমরা সাধারণ আমার মানুষ আসলে মানে এই জন্যই আসলে ক্ষতিগ্রস্ত হয়। সেটাই। তো এগুলো হুম, আসলে তো আমাদের সামাজিক অবক্ষয়ের একটা অংশ, সবকিছুই। যাই হোক, সেগুলো ভিন্ন বিষয়। প্রফেসর শহীদুল ইসলাম, আমরা আসলে মানে আমাদের আজকের বিষয়ে ফিরি, আলোচনা করি আমরা আমাদের চিকিৎসা আজকের নিয়ে। বিষয়ে আবার একটু ফিরে শিখায় আসি। চিকিৎসা। চিকিৎসা নিয়ে আপনি যে জানেন যে অনেক অসুখেরই যেমন ২ ধরনের চিকিৎসা থাকে। একটা হলো কনজারভেটিভ চিকিৎসা, আর একটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো হুম, টিবির ক্ষেত্রেও তাই, যে শুরুতে যদি টিবিটা ধরা পড়ে যে তার কোনো নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট নাই, তাহলে মানে আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ থেরাপি যেটা আছে, আমরা সেটা শুরু করি। এটার হুম, জন্য হুম, মিনিমাম চিকিৎসা হচ্ছে 6 মান্থ টু 9 মান্থ। কিন্তু স্পাইন টিবি অথবা মাস্কুলোস্কেলেটাল টিবির ক্ষেত্রে আমরা দেখেছি যে 6 মান্থ বা 9 মান্থে এটা আসলে হুম, মানে কিউর করা যায় না। কারণ এটা যেহেতু সেকেন্ডারি টিউবারকুলোসিস, এই হুম, জীবাণুটা হুম, হুম, আরো বেশি মানে শক্তিশালী, মানে একে মারা অতটা সহজ হয় না। সেজন্য জি। এখানে অনেক সময় আমাদের 18 থেকে 24 মাস পর্যন্ত অ্যান্টি টিউবারকুলার ড্রাগ মনে করেন যে দিতে হয়। তো যে রোগী ইমপ্রুভ করতে থাকে সিম্পটম ওষুধেই, তাকে আমরা বলি বিশ্রামে থাকবেন। হুম, তার হুম, অনেক সময় কোমরে বেল্ট ব্যবহার করতে পারে, কর্সেট, অথবা মানে সাপোর্ট আছে টেলর ব্রেস, এগুলো ব্যবহার করতে পারে। সামনের দিকে আমরা ঝুঁকতে নিষেধ করি। দীর্ঘ জি। সময় একই আসনে বসে থাকাকে আমরা এভয়েড করি, যে মাঝে মধ্যে সে একটু ছোটখাটো পরিসরে একটু উঠে একটু হাঁটাহাঁটি করবে। আর তার তার যদি ইমপ্রুভ করতে থাকে, তাহলে সে ওষুধের ডোজটা কমপ্লিট করবে একেবারে। কমপ্লিট করবে, কমপ্লিট করলে সে পুরো কিউর হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে তাহলে সার্জারিও তো লাগেই। তাহলে হুম, সার্জারি হুম, কাদেরকে লাগে? যে কনজারভেটিভ চিকিৎসা শুরু করা হলো, কিন্তু সেই কনজারভেটিভ আ চিকিৎসা চলাকালীন তার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। বরং তার আরো ক্ষতি হয়ে, মানে তার ব্যথা বেড়ে যাচ্ছে, তার জ্বর অ, কমতেছে না, হুম, তারপর হুম, তার নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করতেছে, পা দুর্বল হয়ে যাচ্ছে অথবা হাত দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমাদের বুঝতে হবে যে বা আমরা ফলো আপ এমআরআই করে আমরা দেখছি যে আগে তার টিস্যু ডিস্ট্রাকশন যেরকম ছিল, হুম, যে হুম। যেরকম কলেবর ছিল, এখন আবার সেটা বেড়ে গেছে। মানে বোঝা যাচ্ছে যে এই ওষুধে তার কোনো কাজ করছে না। তখন মানে অবধারিতভাবেই তাকে সার্জিক্যাল মানে প্রসিডিউর এ যেতে হবে।
তো আমরা কি মনে করেন সার্জিক্যাল প্রসিডিউর করি। আমরা ওই জায়গাটা পরিষ্কার করে দিই, যে পুশ, তারপর গ্রানুলেশন টিস্যু, যেগুলো ডেড টিস্যু আছে, ডেব্রিজ আছে, এগুলো আমরা সব বের করে দেই। বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে, নরমাল স্যালাইন দিয়ে আমরা এটা ওয়াশ আউট করি। তারপরে আমরা, ওইখানে তো মেরুদণ্ডটা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যায়, তখন আমরা জি তার উপরে নিচে স্ক্রু রড দিয়ে মনে করেন যে ফিক্স করে দেই। অনেক সময় হাড়ের অন্য ইনফেকশনের ক্ষেত্রে যদি মানে অপারেশন পর স্ক্রু রড লাগাইলাম, প্লেট লাগাইলাম, ওখানে আহ, যদি ইনফেকশন হয়, তাহলে ওই প্লেট স্ক্রু খোলা ছাড়া কখনো হার্টের ইনফেকশন ভালো হয় না। কিন্তু টিবির ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট আছে, যে টিবি যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে কিউরেট করে আমরা যদি টাইটেনিয়ামের ইমপ্লান্ট লাগাই দেই, তাহলে এই ইমপ্লান্ট কোনো বিট্রে করে না। যেটা দেখা যাচ্ছে আচ্ছা যে আমাদের সার্জারি ফলে এবং অ্যান্টি টিউবারকুলার ড্রাগ চলমানের ফলে এই দুটো সে কম্বিনেশন, সে চিকিৎসায় সে সুস্থ হয়ে যায় এবং তার স্ক্রু রড গুলো স্টেবল হয়ে যায়, হাড্ডি গুলো জোড়া লেগে যায়, এখানে কোনো অসুবিধাই হয় না। কাজেই এটা হলো মনে করেন সার্জিক্যাল চিকিৎসা আছে টিউবারকুলোসিসের। জি অনেক ধন্যবাদ প্রফেসর শহীদুল ইসলাম। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি ডক্টর হাসান আপনার কাছে জানতে চাইবো, এই যে যত রকম চিকিৎসাই হোক, সার্জারি হোক বা ওষুধ দিয়ে হোক, মানে শেষ পর্যন্ত আমরা কি আশা করি? মানে এই রোগীটা কি চিকিৎসা করার পরে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন? ধরুন একটা মানুষ, মেরুদণ্ড তো বলে কথা, মেরুদণ্ড দিয়ে আমাদের শরীরের যে ওজন সেটা মেরুদণ্ড দিয়ে নিচে নেমে যায়। তো সেক্ষেত্রে ভারী কাজ করতে পারবেন কিনা, যে কোনো ভারী কাজ করতে পারবেন কিনা, বা নাকি তার জীবনযাত্রা কিছুটা হলেও মানে সংযত জীবনযাপন করতে হবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে তার কর্মকাণ্ড, একটু যদি বলেন। জি, আসসালামু আলাইকুম। এটা ডিপেন্ড করবে পেশেন্টের অবস্থান কি, টিবির স্টেজ কি এমন আছে। যেমন জি যদি আমরা মনে করি অ্যান্টিটিউবারকুলার টিবি দিচ্ছি, অনেক রোগী কিন্তু 80 থেকে 90% রোগীরা ভালো হয়ে যায়। আবার কিছু কিছু রোগী আমাদের কাছে আসে, 2 পায়ে কোনো শক্তি নেই, পায়খানা প্রস্রাব বন্ধ। আমি এমন রোগী পাইলাম, ইয়াং মেয়ে গার্মেন্টসে চাকরি করে, পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেল, 2 পায়ে দাঁড়াইতে পারে না। একটা এমআরআই করলাম, দেখলাম ওখানে প্যারাভার্টিব্রাল অ্যাবসেস। প্যারাভার্টিব্রাল অ্যাবসেস। আমি জি গরিব মানুষ, ওই মুহূর্তে পয়সা-টয়সা না নিয়ে ওই অ্যাবসেসটাকে ক্লিয়ার করে দিলাম। টিবির ওষুধ দিলাম। ৩ মাস পরে দেখলাম ওই মেয়ে আমার চেম্বারে হাইটা আছে। যে রোগী টোটাল প্যারালাইজ ছিল, পায়খানা প্রস্রাব বন্ধ ছিল, সেই রোগীটা চলে আসছে। এখন ডিপেন্ড করবে আর্লি যদি ট্রিটমেন্টটা করা যায়। টিবি সাধারণত আমাদের কাছে শুধু ব্যাক পেইন বা নিয়ে প্রেজেন্ট করে না, অনেকভাবে প্রেজেন্ট করে। এটা অনেক জি সময় দেখা যায় ২ পা প্যারালাইজ নিয়ে আসছে, হুইল চেয়ারে চলে আসছে। পায়খানা করছে, ক্যাথেটার দেওয়া, পায়খানা হচ্ছে না। আরেকটা কিছু রোগী আছে ২ পাশে ঘাড়ে বড় সোয়েলিং নিয়ে আসছে। দেখা যায় সার্ভিক্যাল রিজনে টিবি হইছে। এটা স্টেনোক্যালোডিয়াম মাস্টারডেস, ২ টা সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডে বড় সোয়েলিং টিউমার নিয়ে আসছে মনে হয়। আমরা ওখান থেকে পুশ টেনে দেখি কি এটা টিবি, সার্ভিক্যাল টিবি ছিল। আবার অনেক সময় দেখা গেল আমাদের ইমিউনাল ক্যানেলের কোষের মধ্যে ২ টা বড় বড় সোয়েলিং নিয়ে আসে। মানে এটা সোয়াস অ্যাবসেস। মানে লাম্বার রিজনে টিবি হইছে, সোয়াস মাসল দিয়া সেটা হিপ জয়েন্টে চলে আসছে। রোগী ওই লাম্বার রিজনের টিবি, এটার কোনো খেয়াল নাই। তার সমস্যা হলো হিপ জয়েন্টের ওখানে সোয়েলিং এর নিয়ে সমস্যা। ওখানে একটা সিটিকেটেড কোর বায়োপসি করে দেখা যায় ওখানে টিবি হয়ে গেছে। পরে সোর্স খুঁজে দেওয়া যায় স্পাইনে টিবি হয়েছে। এখন ডিপেন্ড করবে রোগী আমার কাছে কোন অবস্থায় আসলো। আর টিবি সাধারণত দেখা যায় এর ট্রিটমেন্ট করলে প্রোগনোসিস সাধারণত অন্যান্য রোগের থেকে ভালো। যেমন টিউমার প্রোগনোসিস আর্লি স্টেজে ভালো। টিবি কিন্তু আর্লি হোক আর লেট হোক, যদি প্রপার ট্রিটমেন্ট করতে পারে, সে আবার তার পূর্ণ শক্তি পেতে পারে। তার ব্লাডার যদি কোনো ইনকন্টিনিউস থাকে, সেগুলি আবার ফিরে পায়, শক্তি ফিরে পায়, হাঁটাচলা করতে পারে, নর্মাল কাজে যাইতে পারে। যদি সে অ্যাকর্ডিং টু ডাক্তারের পরামর্শ নেয়, অ্যাকর্ডিং টু টিবির ওষুধ খায়, অপারেশন করে, পোস্ট অপারেটিভ যদি ফলো আপ তার ভালো হয়। যেমন আমরা সাধারণত পোস্ট অপারেটিভ ফলো আপে অনেকদিন পর্যন্ত ব্রেস রুগীদের ব্রেস পরাই, ব্রেস পরাইতে দেই, কটসেট পরাইতে দেই, এবং সাথে সাথে ফিজিওথেরাপি দেই। যেমন তার যদি পায়ে কম থাকে নার্ভ স্টিমুলেশন দেই, তারপরে শর্ট দেই, আল্ট্রাসাউন্ড দেই, দিয়ে মাসেল গুলিকে সতেজ করার জন্য যা যা করার দরকার সেগুলি আমরা করি। দেখা যায় অনেক রোগী, প্যারালাইসিস রোগীও টিবির ক্ষেত্রে অপারেশনের পরে প্রপার গাইডলাইনে
এবং সাজেশনে ফিজিওথেরাপিতে এনটিটিভি ১.৫ থেকে ২ বছর পরে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এবং সে সাধারণত যে লাইট কাজগুলো সেই কাজগুলি সে করতে পারে। সাধারণত ভারী জিনিস এভয়েড করতে বলি আমরা অপারেশনের পরে। আবার রিস্ক থাকে রিফ্র্যাকচারের বা এগুলি ওই বোনস ডিস্ট্রাকশন এর রিস্ক থেকে এইজন্য আমরা এভয়েড করতে বলি আরকি। সাধারণত টিবি যদি প্রপারলি ট্রিটমেন্ট করে দেয় প্রোগনোসিস মোর অর লেস গুড। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো মানে রোগটা যেহেতু জটিল, চিকিৎসা খুব সহজ হবে সেটা আশা করা যায় না। এবং সেক্ষেত্রে ধৈর্য সহকারে চিকিৎসা নিতে হবে এবং একটা রোগ যখন ডায়াগনোসিস হয়ে যায়, নির্ণয় করা হয়ে যায় যে এটাই রোগ, সেক্ষেত্রে চিকিৎসাটা শুরু করলে সেই যাত্রাতে কিন্তু রোগীকেও সহযোগিতা করতে হবে এবং তাহলে কিন্তু একসময় সেরে ওঠাটা সহজ হয়। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করেছি বিস্তারিত তুলে ধরতে। আমরা অনুষ্ঠান শেষ করব। প্রফেসর শহীদুল ইসলাম এবং ডাক্তার মোহাম্মদ হাসান, আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা জটিল বিষয় নিয়ে তুলে ধরার জন্য এবং একই সাথে আমরা অন্যান্য কিছু বিষয় নিয়েও কথা বলেছি। আমি সেটা নিয়ে বলতে চাই যে ডাক্তার এবং রোগীর সম্পর্কটা অনেকটা পরিবারের সদস্যদের মতো আসলে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি যে চিকিৎসকরা তাদের রোগীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করি চিকিৎসাটা দেন বলেই আসলে, তা না হলে কিন্তু একজন রোগী কিন্তু তার রোগীকে ঠিক যেটা বলি আমরা এমপ্যাথি, তার কষ্টটাকে অনুভব করতে পারবেন না এবং প্রতিনিয়তই তারা এটা করছেন। তো সেক্ষেত্রে আসলে অনেক রকম ভুল বোঝাবুঝি হয়। সেক্ষেত্রে রোগীরাও যদি তার চিকিৎসকের প্রতি একই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করেন তাহলে আমার মনে হয় যে সমস্যাটা ক্রমশই আমরা অতিক্রম করতে পারবো এবং এর পিছনে অনেক রকম ইন্ধন থাকে, সেগুলি অন্য বিষয়। সেটা যেহেতু আমাদের এই অনুষ্ঠানের উপজীব্য না, আমরা সেই আলোচনায় যেতে চাই না। তো আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ। দর্শক আপনারা যারা ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি এই রোগ সম্পর্কে ধারণা দিতে, চিকিৎসা দিতে নয়। আপনি যেন সঠিক চিকিৎসাটা পান বা আজকের এই আলোচনা যখন আমরা করছি তখন আপনাদের কারো পরিবারের সদস্যদের যদি এই ধরনের সমস্যা থাকে বা আপনার নিজেরও যদি এই ধরনের সমস্যা থাকে তখন যেন আপনি সঠিক চিকিৎসাটা পান। আপনার মধ্যে যেন কিছু চিন্তার উদ্রেক হয়, আপনি যেন কিছু চিন্তা করতে পারেন, সেইটার সূচনা করে দিলাম আমরা। এটাই আমাদের আমাদের অনুষ্ঠানের বিষয়। আমরা সবসময় সেটার চেষ্টা করি এবং সেটাই সচেতনতা। এভাবেই আমরা রোগ সম্পর্কে সচেতন হব এবং শুধু রোগ সম্পর্কে সচেতন হলেই চলবে না, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের দেশটা কি এটা আমরা সবাই জানি। এর মানে কোথায় কি রকম সমস্যা আছে এবং কোথায় ভালো মন্দ আছে সব আমরা জানি। আমরা এই দেশের নাগরিক। কাজেই সেইভাবেই কিন্তু আমাদের চলতে হবে আপাতত। কাজেই এবং এটা আ সমাধান সবার নিশ্চয়ই। হাতে, আমাদের কারো হাতে না। এটা বুঝতে হবে। যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করব। দর্শক যারা ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। না।